এবারে আসি ওই ছাত্র সংসদ নির্বাচন যেটি নিয়ে কথা একটুখানি বললেনও, যে সেখানে যে এই যে শিবিরের জয় জয়কার, আমি আমারই অনুষ্ঠানে ছাত্রলীগ সভাপতি সাদ্দামকে জিজ্ঞাসা করছিলাম যে একটা বিএনপি একটা অভিযোগ তুলেছিল যে ছাত্রলীগের যে ভোটাররা তারা শিবিরে ভোট দিয়েছে, সেই প্রসঙ্গে জানতে চাইছিলাম। তো তিনি এটি অস্বীকার করছিলেন, কিন্তু তাহলে মানে এত জয় জয়কার কীভাবে, ছাত্রলীগের ভোট গেল কী করে, কোথায়? নাকি আসলে যাদেরকে ছাত্রলীগ বলে চিনতাম ওই যে সেই রকম সবাই আসলে শিবিরই ছিল? না, এখানে অনেকগুলো কারণ। প্রথম কারণ হচ্ছে গিয়ে ছাত্র শিবিরকে চ্যালেঞ্জ করার মতো সংগঠন তো নাই। আপনাকে তো মানে প্যারালাল একটা সংগঠন থাকতে হবে। জাতীয়তাবাদী ছাত্রদল আসলে আমি যদি বলি, আমি নিজে যে এই সংগঠনকে যেভাবে দেখেছি বা হুম। দেখছি, 2001-এর পর থেকে আসলে এই সংগঠনটা দাঁড়াতে পারেনি। এটা দাঁড়াতে পারেনি তরুণ সমাজের কাছে তাদের সেই পপুলারিজম বা জনপ্রিয়তা নাই, এবং যদি থাকতো তাহলে বিএনপি 17 বছর ক্ষমতার বাইরে থাকে না। অনেক আগেই তারা একটা কার্যকর গণ আন্দোলন তৈরি করতে পারে। কিন্তু আপনি দেখবেন যে বিএনপি যতগুলো গণ আন্দোলন তৈরি করেছে, এখানের মধ্যে ছাত্র সংগঠন কেন্দ্রিক বা ক্যাম্পাস কেন্দ্রিক আন্দোলন কিন্তু এত না। বিএনপি অনেক বড় বড় মানে ইভেন্ট শেষ তারা বোধহয় 19 আগস্ট 29 আগস্ট অক্টোবরে একটা অনুষ্ঠানও করেছিল, যেখানে লাস্ট 5ই আগস্টের আগের অক্টোবরে একটা বড় সমাবেশ ঢাকায় করেছিল, যেটাতে হামলা হুম। হয়েছিল। সো সেটাও কিন্তু আপনি দেখবেন যে তাদের গণসংগঠন গণসম্পৃক্ততা দিয়ে বিএনপি যতটুকু চেষ্টা করেছে প্রতিরোধ গড়ে তুলতে, কিন্তু তরুণ সমাজের মধ্য থেকে সেই পরিমাণ সাপোর্ট তারা কখনো নিতে পারেনি। এটার পিছনে বিভিন্ন কারণ আছে। একটা হচ্ছে গিয়ে ধরেন তাদের রাজাকার সম্পৃক্ততা। তো রাজাকার সম্পৃক্ততা থাকার কারণে কেউ যখন বাজারে 1 নম্বর রাজাকার পায়, যেটি জামাত শিবির, তারা তো আর আপনার ওই 2 নম্বর রাজাকার কিনতে যাবে না। যারা যে চাইনিজ মালের মানে দাম কম কিন্তু লোক কিনবে না। সো এটা হচ্ছে একটা জিনিস। যে দ্বিতীয় যে মুশকিলটা তৈরি হচ্ছে যে ছাত্র সংগঠনটা ওইভাবে আর দাঁড় করানো যায় না। আন্দোলনের মাধ্যমে ছাত্র লোক মানে ছাত্র দলের যে নেতারা আছেন তাদের অনেকের বয়স হয়তো আমাদের চেয়ে একটু কম হবে, বাট খুব একটা কম টম হবে না। মানে ওনাদের অনেকের ছেলে হয়তো এখন ছেলেই হয়তো ছাত্র নেতা হওয়ার যোগ্য, এই লেভেলের লোকজন আছে বা ছিল। অন্তত পক্ষে আমি জানি যে 40 বছর বয়সে ছাত্র দলের সভাপতি হয়েছে। হুম। যখন 40 বছর বয়সে আমাদের গ্রামগঞ্জে অনেক লোকের বাচ্চা কলেজে বাস্তব। সো এই কারণে ক্যাম্পাসের সাথে তাদের একটা সম্পৃক্ততা ছিল না, তারা ঢুকতে পারে নাই। কারণ ধরেন আমার মনে আছে টুকু সাহেব যখন ছাত্র দলের সভাপতি ছিলেন, ঢুকতে গেল ছাত্রলীগ পিটিয়ে বের করে দিল। তো যখন আমরা খুব প্রতিবাদ করলাম যে কেন এইভাবে ক্যাম্পাসে সহাবস্থা, আমরা বললো যে উনি তো অছাত্র, আমরা তো অছাত্রকে ক্যাম্পাসে ঢুকতে দিব না। এবং মুশকিলটা তৈরি হলো যে উনি তো শুধু অছাত্র না, অনেক পুরনো অছাত্র। এই জায়গাগুলো বিভিন্ন কারণে ছাত্রদল আসলে গুছিয়ে উঠতে পারেনি। আর একটা বড় কারণ হচ্ছে তারা ক্যাম্পাসেই তো ছিল না 16-17 বছর, সংগঠন তো চালাইতে পারেনি। শিবির তো ক্যাম্পাসে ছিল, ছাত্রলীগ হুম। নাম দিয়েছিল, তারা ওই হলের কানেক্টিভিটিটা তাদের ছিল। মানে মনে করেন সাদিক কাইয়ুমকে সবাই হয়তো ছাত্রলীগ নেতা হিসেবে দেখেছে, কিন্তু সে তো তার মাথায় তো আছে যে সে কতটুকু করবে কতটুকু করবে না। তারা গিয়ে হয়তো ওই ছেলেদেরকে মানে হুম। হেলমেট পরে মাইর দিছে, তারপর আবার হেলমেট খুলে গিয়ে পিঠে হাত বুলিয়ে দিয়ে আসছে। এখন যখন নির্বাচন হয়েছে, ওই ছেলেটা দেখতে স্যার সাদিক কাইম ভাই তো আমার পিঠে হাত বুলিয়ে দিছিল, উনি তো ভালো ছাত্রলীগ, তো উনার ভোট দেয়। ছাত্র দলের যে ছেলেটা আসছে, আবিদ আসছে, আবিদ চিন্তা করছে ও তো কে, ওরা তো চিনি না। কারণ আবিদরে তো হল থেকে পিটিয়ে বের করে দেওয়া হয়েছে ধরেন আর 5 বছর আগে। আবিদ নিজে বলেছে এটা, 4 বছর আগে সে আর হলে টিকতে পারে নাই, তো তার সাথে পরিচিতি নাই, তো ওকে যেতে হচ্ছে একবার ফ্রেশ নতুন লিডার হিসেবে। এই অনেকগুলো কারণ আছে এটার হুম। পিছনে। কিন্তু আপনি বলছিলেন যে তো শিবিরকে চ্যালেঞ্জ করার মতো তার সংগঠন নাই। ধরেন মানে এমন যদি হতো ভোট খুব অল্প ভোটে আসলে জয় হচ্ছে বা খুব ভোট পড়ছে না, তেমন তো না। চিত্রটা দেখা যাচ্ছে ভালো ভোট পড়ছে, এবং দেখছিলাম ডাকসু বা জাকসু নির্বাচনের পরে কোনো একটা মানে স্ট্যাটিস্টিক্স দেখছিলাম যে আগের অনেক ভোটের চাইতেই বেশি ভোট পড়েছে সেই নির্বাচনে। তো ভোট তো পড়ছে, এমন তো না যে শুধু চ্যালেঞ্জ করার কেউ নাই বলে শিবির যেতে যাচ্ছে, অনেক ভোট পেয়ে যাচ্ছে তো তারা। হ্যাঁ, এই যে আপনি যখন চ্যালেঞ্জ করা না থাকবে তখন তো একটা পার্টি মানে আরেক আপনাকে তো ভোটারের সামনে একটা বিকল্প দিতে হবে। হুম। আর আপনি ভোটারের সামনে ভালো বিকল্প দিতে পারছেন না, তারা তাদের প্রার্থীকে যেভাবে এস্টাবলিশ করতে পেরেছে আপনি পারছেন না। আপনি দেখেন তারা কিন্তু ডাকসুকে খুব সিরিয়াসলি নিয়েছিল, ডাকসুর পিছনে তাদের যে পরিমাণ বিনিয়োগ আছে, এটা একটা জাতীয় নির্বাচনের লেভেলের বিনিয়োগ, এবং এটা আমি মনে করি যে রাইট ওয়ে। কারণ হচ্ছে জামাত কখনো ডাকসু নিবে, এটার যে মানে ভাবাবেগের যে ইমোশনাল ভ্যালু, হুম। যেটা মানে এমনিতে ডাকসু কি হয়, নূরও তো ভিপি হয়ে গেছেন হুম। কয়েক কিছুদিন আগে, বা আরেকজন হয়তো আরেক বছর আসবে, কিন্তু যে ডাকসুতে শিবির জিতেছে, যে এখানে তারা ফুল প্যানেল দিতে পারতো না সো এই এই এটা ইটস এ বিগ ইমোশনাল ভ্যালু, এবং এটার জন্য তারা কিন্তু এর আগে দেখেন বিজ্ঞান
কি যেন এটা পানির ট্যাপ দেওয়া, এটা ওইটা করা। এটা কিন্তু বিশাল টাকা পয়সার ব্যাপার। কারণ আমরা যখন ছাত্র রাজনীতিতে ছিলাম আমরা দেখতাম যাদেরকে, এরা হচ্ছে কি বাড়ি থেকে ওই আম্মাকে বলে আব্বার পকেট থেকে কোন রকমের 20 টাকা নিয়ে ক্যাম্পাসে আসতো। মোটরসাইকেলের তেলের লিটার ছিল 8.5 টাকা, ওইটাও ধরেন তুই আমার সাথে যাস তাহলে তুই 4 টাকা দিবি, আমি 4 টাকা দিব, 1 লিটার তেল বলবো। এই লেভেলের লোকজন ছাত্র রাজনীতি করতো। ম্যাক্সিমাম তো বাইসাইকেলই চালাতো। আমরা যারা একটু ধরুন মোটরসাইকেল চালাতাম, একটু মানে ওইভাবে বললে একটু বেটার পজিশনে ছিলাম, তারা কিন্তু ওইভাবে কষ্ট করে চালাতাম। কিন্তু এই পরিমাণ এফোর্ট এবং টাকা যদি কোনো সংগঠন ব্যয় করতে পারে ক্যাম্পাসে, এটা একটা রেজাল্ট পাবে। এটা রেজাল্ট পাবে এবং এইটাতে আমি কোনো খারাপ দেখি না। আমাকে পানির ট্যাঙ্কি দিবে, আমাকে বাসায় বিরিয়ানি দিবে, আমাকে এটা দিবে, ওইটা দিবে। গুড রিলেশন রাখবে, দে আর গুড। ভদ্রলোক তারা, জি। এখন বিভিন্নভাবে তারা তাদের মতো নির্বাচন করছে। জি, তাদের ভালোই করছে। তার মানে তাদের কৌশলটা জিতে যাচ্ছে। কিন্তু এইটা আসলে কি বার্তা দিচ্ছে? শুধু তো ডাকসু না, ডাকসু, রাকসু, জাকসু, চাকসু মানে এপারে জোকসু, সামনে আরেকটা হতে যাচ্ছে। সেখানেও হয়তো শিবিরের প্যানেলেরই জয়-জয়কার হবে তেমনই আভাস মনে হয় যেন হচ্ছে। তো আসলে এটি সার্বিকভাবে কি বার্তা দিচ্ছে? যে এই যে একটা জেনারেশন বা জেন জি যাকে বলা হচ্ছে, মানে তাদের মধ্যে আসলে তাদের রাজনৈতিক মতাদর্শ, তাদের ভোটে বা রাজনৈতিক সমর্থন সেটার কি বার্তা পাওয়া যাচ্ছে? স্পষ্ট এটা কিনা? কোনো বার্তাই পাওয়া যাচ্ছে না, কোনো বার্তাই পাওয়া যাচ্ছে না। এখানে দুটো জিনিস আপনাকে বাদ করতে হবে। এর আগে ধর 90 দশক পর্যন্ত যখন এই ক্যাম্পাসগুলোতে শিবির পারতো না, হুম, মানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বা রাজশাহী বিশ্ববিদ্যালয় কিছুটা হুম, ছিল, তারা চিটাং ইউনিভার্সিটি খুব স্ট্রং ছিল, বাকি জায়গাগুলোতে তারা পারতো না। কারণ কি জানেন? তখন একটা বড় কারণ হচ্ছে যে শ্রেণী থেকে স্টুডেন্টরা ওইখানে যেত, মধ্যবিত্ত উচ্চ মধ্যবিত্ত লোকজন, এরাই কিন্তু মানে তখন একটা প্রেস্টিজিয়াস ব্যাপার ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের পর বা এই প্রাইভেট বিশ্ববিদ্যালয়, পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপর। এই সিনারিটা চেঞ্জ হয়ে গেছে। চেঞ্জ হওয়ার কারণে মধ্যবিত্ত এবং উচ্চ মধ্যবিত্ত লোকজন, ইভেন নিম্নবিত্তর জায়গা থেকেও দেখবেন এরা চেষ্টা করে ফার্স্ট প্রায়োরিটি হয়ে গেছে প্রাইভেট বিশ্ববিদ্যালয়। যার কারণে আমরা যদি বলি যে কয়েক জেনারেশনের যে সাংস্কৃতিক বিকশিত পরিবার যেগুলা, তাদের যে সন্তানরা তারা কিন্তু প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে চলে এসেছে। এবং আপনি 5ই আগস্টের আগের জুলাইয়ের আন্দোলনটা দেখেন, তারা রাইট টাইমে হিট করেছে। রাইট, ওই যে মিডল ক্লাসকে ইনভলভ না করলে রাজনীতি সফল হয় না বাংলাদেশে। রাইট টাইমে ইনভলভ হয়েছে, রাইট টাইমে কিন্তু তারা প্রাণ দিয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আমি জানি না কেউ মারা গিয়েছেন কিনা, হুম। শুনেছিলাম একজন হয়তো সর্বোচ্চ, কিন্তু এই কয়েকশো বা 1,500 পর্যন্ত আপ টু 1,500 দাবি করা হয় যা স্টুডেন্ট মারা গেছে। প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের একটা বড় অংশ লোকজন মারা গেছে, তারা ওই রাইট টাইমে আপহোল্ড করেছে, রাইট টাইমে কিন্তু উইথড্র করেছে। তাদেরকে কিন্তু আপনি এখন বন্ধুর বন্ধু বা অন্যান্য চাঁদাবাজি ও মুক্তমুখ হুম। সচিবালয় দালালিতে দুই একজন হয়তো বিচ্ছিন্ন ঘটনা থাকতে পারে, কাউকে পাবেন। সো ওই মধ্যবিত্তরা কিন্তু এই ক্যাম্পাসে নাই। এখন এই ক্যাম্পাসে যারা এসেছেন পরবর্তীতে ওই গ্যাপ জায়গাগুলোতে, তাদের প্রতি শিবিরের প্রভাব বিস্তার করাটা সহজ।